পার্শ্ব রাস্তা পার হয়ে গলির মুখে আসতেই জুহিকে দেখে ভ্যাবলাকান্ত চেহারায় ক্যাবলাকান্ত হাসি দিয়ে সজীব বলল, মুরগির চাও, কই যাও? জুহি খ্যাপা বাঘিনীর মতন গর্জে উঠে উত্তর দিল, মরতে যাবেন? সজীব অসহায় চাহনি দেওয়ার ভানে মুখ কুচকুচ শব্দ করে বলল, আহা মুরগির ছাও, চটো কেন? জুহি আগের থেকেও দ্বিগুণ রেগে আঙুল তাক করে বলল, একদম মুরগির ছাও বলবেন না, আমি কোনো মুরগির ছাওটাও না। তোমারে দেখলেই আমার আদর করতে মন চাই, তুমি না একদম মুরগির ছাওয়ের মতো নরম তুলতুলে, তাই তোমার নাম দিয়েছি মুরগির ছাও। দেখেন সজীব ভাই, এসব আজরাইয়া ফালতু কথাবার্তা অন্য কোথাও বলবেন, আমাকে নয়। সরেন, রাস্তা ছাড়েন আমার। আহা সোনা, এত গোস্সা করো কেন? রাগলে তোমায় এক্কেবারে লাল টমেটোর মতন মনে হয়, তখন আমার ইচ্ছে করে কামড় দিয়া খাইয়া ফেলাই। জুহি নাক সিটকিয়ে ঘৃণার দৃষ্টিতে বলল, ছি, যত সব ফাউল লোক। সজীব জুহির দৃষ্টি উপেক্ষা করে হাত বাড়িয়ে দিয়ে কোমল গলায় বলল, জুঁই, তোমার একটু ছুঁই। জুহি হাতটাকে ছুঁড়ে ফেলে রাগত স্বরে বলল, আমার নাম জুহি, জুঁই নয়। সজীব হাত দিয়ে পিছনের চুল নাড়িয়ে হাই তুলতে তুলতে বলল, ওই একই, আমি তোমায় জুঁই বলবো, জুহি টুহি বলতে পারবো না। জুহি ফুঁসে উঠে বলল, বড্ড বেশি বাড়ছেন আপনি। একে তো জুবাইয়ের জিনিসের দিকে নজর দিচ্ছেন, দ্বিতীয়ত তার জিনিস ধরার সাহস করছেন। এর পরিণাম কি হবে তা আপনার জানা নেই? সজীব কিছুটা ভয় পাওয়ার ভান করে চোখ উল্টে বলল, কোন জুবাইয়ের কথা বলছো? ওই যে জুবাইয়ের আহমার সুবর্ণ, তার কথা বলছো কি? জুহি জোর দিয়ে বলল, হ্যাঁ, তারই কথা বলছি। সজীব হো হো করে হাসতে আরম্ভ করলো। ভাবখানা এমন যেন জুহি হাস্যকর কোনো কৌতুক বলেছে। জুহি বিরক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। সজীব হাসি থামিয়ে বলল, তোমার ওই দুই কানাকড়ির সুবর্ণকে এই সজীব মৃদা ভয় পায় না। কে কাকে ভয় পায় আর পায় না তার সময় বলে দেবে সজীব ভাই। জুহি এক প্রকার সজীবকে ধাক্কা দিয়ে নিজের পথ চলতে আরম্ভ করলো। রাগে তার শরীর রিরি করছে। ঠাসিয়ে যদি সজীবকে দুটো চড় মারতে পারতো তাহলে শান্তি লাগতো। ঘৃণায় রাস্তার মধ্যে এক দলা থুতু ফেলে স্কুলের পথ ধরল জুহি। পিছনে তাকালে হয়তো সজীবের লাল বর্ণযুক্ত চোখ দুটো দৃষ্টিগোচর হতো জুহির, যাতে প্রতিশোধের নেশা স্পষ্ট দেখা যাচ্ছিল। বুঝি না জুহি, তুই সুবর্ণ ভাইকে সব বলিস না কেন? সজীব কিন্তু বেশি উঠছে। জুহির বান্ধবী তোরা বেশ রাগ নিয়ে কথাটা বলল। জুহি ঝালমুড়ির ঠোঙার শেষটুকু মুখে পুড়তে পুড়তে তোরার দিকে একবার তাকালো, তবে কোনো উত্তর দিল না। তোরা বিরক্ত হয়ে বলল, তোকে কিছু বলছি আমি। জুহির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, শুনছি আমি। কান দুটো আমার খোলাই আছে, মুখ দিয়ে ঝালমুড়ি খাচ্ছি, কান দিয়ে তো নয় যে কিছু শুনতে পাবো না। সব সময় তোর এমন টেরা টেরা কথা আমার ভালো লাগে না। তাহলে কান বন্ধ করে রাখ। জুহি, চেঁচিয়ে উঠল তোরা। তার এখন জুহির ওপর রাগ হচ্ছে। এই মেয়ে কোনো বিষয়কে সিরিয়াসলি নেয় না, সব সময় টেরা বাঁকা উত্তর। কে কি ভাবলো, কে কি বললো, তাতে ওর কিচ্ছু যায় আসে না। জুহি ঝালমুড়ির ঠোঙাটা হাতে দিয়ে মুড়িয়ে গোল করে দূরে ছুঁড়ে মারলো। তোরার দিকে তাকিয়ে বলল, এবার বল, শুনছি। কিচ্ছু বলবো না তোকে, তুই কোনো বিষয়কে সিরিয়াসলি নিস না। এতে যে ভবিষ্যতে বিপদে পড়বি সেদিকে খেয়াল আছে তোর? জুহি মুখ বাঁকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, ধুর, কিছু হবে না। তোরা চোখ রাঙিয়ে জুহির দিকে তাকালো। জুহির ভাবান্তর নেই, সে হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। তোরা কিছু বলার জন্য মুখ খুলতেই টিফিন শেষের ঘন্টা বেজে উঠল। জুহি তাড়া দিয়ে বলল, চল চল, ঘন্টা দিয়ে দিয়েছে, এখন না গেলে গেট লাগিয়ে দেবে। তোরার হাত ধরে টেনে স্কুলের ভেতর যেতে চাইলো জুহি। তোরা কিছু বলতে চেয়েও বলতে পারলো না। গোসল শেষ করে ঘরে আসতেই মায়ের মোবাইল বেজে উঠল জুহির। রিং হয়ে কেটে গেল। তার মা পুকুর ঘাটে গোসল করতে গেছে। জুহি এগিয়ে গিয়ে দেখে একটা নাম্বার থেকে 24টা মিসড কল এসছে। 24টা মিসড কল দেখে জুহি কপাল কুঁচকে গেল। মনে মনে ভাবতে লাগলো, এই ব্যক্তি সুবর্ণ ছাড়া অন্য কেউ হতে পারে না। ভাবনার মধ্যেই আবারও মোবাইলে কল এলো। জুহি রিসিভ করতেই অপর পাশ থেকে ব্যক্তিটা বলল, কি রে, তোকে নাকি আজকে গলির মোড়ে কোনো ছেলে উত্ত্যক্ত করেছে?
সুবর্ণের ঠান্ডা গলার কথায় জুহির মোটেও ভয় পেল না। অথচ অন্য কেউ হলে এতক্ষণে কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরত। জুহির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমার সমস্যা আমি সমাধান করতে জানি জুবাইয়ের ভাইয়া, তাই আমার বিষয়ে আপনাকে নাক না গলালেও চলবে। রাগটাকে খুব কষ্ট করে সংবরণ করছিল সুবর্ণ। জুহির ফটাফট খই ফোটার কথায় যেন আগুনে ঘি ঢালার কাজ হলো। কপালের রগটা ফুলে উঠল। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, আজকাল তোর মুখ বেশি চলছে, অপেক্ষা কর, আমি আসছি। তোর এসব বড় বড় কথা কোথায় যায় আমিও দেখব। ধুর, সব খালি ডায়লগই মারে। এই মিয়া, কল রাখেন তো, ভাল লাগে না এসব। কপাল কুঁচকে জুহি কথাগুলো বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সুবর্ণ জুহির কথার পিঠে কি বলবে তাও যেন ভুলে গেছে। সারা এলাকার মানুষ যেখানে তাকে সমীহ করে চলে, সেখানে এই পুচকে মেয়ে তাকে পাত্তাও দেয় না। পকেট থেকে টিস্যু বের করে সুবর্ণ মুখ মুছল। অপর পাশ থেকে জুহির আবার তিরিক্ষি মেজাজের কণ্ঠ ভেসে এলো, দেখেন, এসব আজরাইয়া কামে সময় নষ্ট করার মতন সময় আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। ওপরবেলায় জানে কি করে যে আপনাকে রাজনীতিতে নিল। জুহি, মুখটা তোর বেশি চলছে, ধমকে বলে উঠল সুবর্ণ। জুহির তাতেও কিছু হলো না। সে ধমকে হালকা চমকে গেল। সুবর্ণকে তা বুঝতে না দিয়ে উচ্চস্বরে বলল, বেশির কি দেখেছেন আপনি? সবে তো শুরু, আরও অনেক কিছুর জন্য অপেক্ষা করুন। একদমে কথা বলে জুহি দেরি করলো না, কল কেটে মোবাইল বন্ধ করে দিল। মনে মনে হাসলো, সুবর্ণ যদি জানতো সজীবকে আজ বড় মুখে তাকে নিয়ে কত কথা বলেছে, তাতে হয়তো সুবর্ণের মাথায় অবাকের বাজ পড়তো। সুবর্ণের মাথায় এবার বোধহয় রেগে ফেটে যাবে। পুচকে মেয়ের কত বড় সাহস, ওর মুখের ওপর কল কেটে দিল। রেগে কল ব্যাক করতে নিলে মোবাইল সুইচ অফ করলো। এতে সুবর্ণের রাগের পরিমাণ আরও বাড়ল। মোবাইলটা এক প্রকার টেবিলে ছুঁড়ে মেরে চুলের মুঠি ধরে বিড়বিড় করে বলল, তোর পাখা আসলেই বড় হয়ে গেছে জুহি, আমি আসছি পাখা কাটতে। আর একটু অপেক্ষা কর, তোকে এবার আমার খাঁচাতে পুড়তেই হবে। কথাটা বলার সাথে সাথে সুবর্ণের মুখে অদ্ভুত এক হাসি খেলে গেল। জুহি হয়তো নিজেও জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। এত সকালবেলা সুবর্ণকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন জুহির মা সুমনা বেগম। তড়িঘড়ি করে গেট খুলে দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই অবেলায় বাবা? সুবর্ণের পরনের পাঞ্জাবি ভিজে জবজবে হয়ে গেছে, অনেক অস্বস্তি লাগছে। তবুও সে সুমনা বেগমের কথায় মলিন হেসে উত্তর দিল, বউয়ের কাছে আসতে কি কোনো বেলা অবেলা লাগে নাকি শাশুড়ি মা? সুমনা বেগম থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তা লাগে না, আমি ভাবলাম কোনো বিপদ হলো নাকি। না না, তেমন কিছু নয়। জুহি কোথায়? ও তো ঘুমাচ্ছে। ওঠেনি? না। সুবর্ণ উঠোন পেরিয়ে হনহন করে ঘরে ঢুকলো। সুমনা বেগম গেট লাগিয়ে হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটলেন মেয়ের জামাইয়ের জন্য সকালের খাওয়ার ব্যবস্থা করতে। জুহি খাটে এলোমেলো ভাবে শুয়ে আছে। প্লাজো টি শার্টের খবর নেই। টি শার্ট ওপরে উঠে পেট দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে সুবর্ণ চোখ ফিরিয়ে নিল, কিন্তু আবারও সেটার দিকেই চোখ চলে যাচ্ছে। খাটের পাশে বসে অন্যদিকে ঘুরে জুহির টি শার্ট ঠিক করে দিল। জুহির কোনো তাল নেই। সে কোল বালিশ জড়িয়ে পা উঠিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সিলিং ফ্যানটা ছেড়ে নিঃশব্দে চেয়ার টেনে জুহির মুখ বরাবর বসলো সুবর্ণ। এই মেয়েটাকে দেখলেই তার সব তালগোল পাকিয়ে যায়। মোবাইলে যতই হুমকি দামকি মারুক না কেন, সামনাসামনি কখনোই সে জুহির সাথে রাগ দেখাতে পারে না। বাইরের মানুষের কাছে সে বাঘ হলেও জুহির কাছে বেড়াল। সামনে মন্ত্রী পরিষদের নির্বাচন, সুবর্ণ মন্ত্রী পদে দাঁড়াবে। সেই উপলক্ষে নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল। কয়েকদিন তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কত শত দৌড়াদৌড়ি, ঝামেলা, ব্যস্ততা পেরুতে হয়েছে তা একমাত্র সেই জানে। গতকাল রাতে সব কাজ শেষ হয়েছে। ভেবেছিল আজকে ধীরে সুস্থে ফিরবে, কিন্তু জুহি গতকাল যেই সাহস দেখিয়েছে তা কমানোর জন্য রাতেই রওনা দিয়েছে। পৌঁছে সোজা জুহিদের বাড়ি। জুহির ঘুমন্ত চেহারাটার দিকে নিষ্পলক তাকিয়ে আছে সুবর্ণ। এই বাচ্চা মেয়েটা তার বউ, এটা ভাবতেই কেমন জানি মনটা পুলকিত হয়ে ওঠে। জুহির থেকে দ্বিগুণ বয়সে বড় সুবর্ণ, তবে তাকে দেখে এখনো ভার্সিটির পড়ুয়া ছেলে মনে হয়। পুরো এলাকা তার কথায় কাঁপে, অথচ তার ঘরের পিচ্ছি বউ তাকে একটুও ভয় পায় না।
এই কারণে সুবর্ণর ওপরে ওপরে রাগ দেখালেও ভিতরে ভিতরে খুশি হয়। ভবিষ্যতে এমপির বউয়ের এমন সাহস থাকা ভালো, কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো না। জুহি, এই জুহি। জুহির গালে হালকা থাপ্পড় মারতে মারতে ডেকে উঠল সুবর্ণ। জুহি ঘুমের ঘোরে হালকা করে চোখ মেলে হাত সরিয়ে বিরক্তিতে ভুরু কুঁচকে ফেলল, তারপর অন্যদিকে ঘুরে গেল। সুবর্ণ সরু চোখে লক্ষ্য করলো জুহি বিড়বিড় করে কিছু বলছে। নিজের কানটা জুহির মুখের সামনে নিতেই সে শুনতে পেল জুহি বলছে, জুবায়ের জেগে থাকতে তো শান্তি দেয় না, এখন স্বপ্নেও হাজির হয়েছে। সুবর্ণ জুহির কথা শুনে বিস্ময়ে হাঁ হয়ে গেল। তাকে ঘুমের ঘোরেও জুহি বকছে। মনে মনে নিজেকে একটা গালি দিল সুবর্ণ। জেদের বশে কাকে বিয়ে করছে সে? পিচ্চি মেয়েকে সামলাতে তো তার হিমশিম খেতে হয়। ওকে সামলিয়ে রাখতে এতটা বেগ পেতে হচ্ছে যে নির্বাচনও জুহির থেকে তুচ্ছ, যদিও এমনটা সুবর্ণেরই মনে হয়। এই মেয়ে তাকে পাত্তাই দেয় না। সুবর্ণ তৎক্ষণাৎ একটা কাজ করে বসলো। এগিয়ে গিয়ে জুহির কোমরে জোরে একটা চিমটি কাটলো। জুহি এক লাফে চেঁচিয়ে উঠল, আমারে বোধহয় তেলাপোকা কামড় দিয়েছে গো। ও মা, তুমি কই? ও আব্বা গো, জলদি আসো। সুবর্ণ এগিয়ে এসে জুহির মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, এই মেয়ে চুপ, শাশুড়ি মা কি ভাববে? জুহি সুবর্ণের হাত ছাড়িয়ে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? সুবর্ণ ওর কথায় উত্তর না দিয়ে গম্ভীর স্বরে বলল, সারাদিন কি শুধু পড়ে পড়ে ঘুমাস? জুহি গোমরা মুখে বলল, আমার শরীর ভালো নেই। সুবর্ণ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে? জুহি বিরক্ত সুরে বলল, এখন কি আবার খুলে বলতে হবে? তুই কি সোজা কথায় উত্তর দিতে পারিস না? সুবর্ণ ধমকে উঠল। জুহি চেঁচিয়ে বলল, আমার পিরিয়ড চলছে। সুবর্ণ থতমত খেয়ে গেল। জুহি এমনভাবে বলেছে যে সেই এখন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। কেন আগ বাড়িয়ে মেয়েটাকে জিজ্ঞেস করতে গেল? প্রথমেই তার বোঝা উচিত ছিল এই মেয়ের মুখে কিচ্ছু আটকায় না, সে অনায়াসে সব বলে দিতে পারে। সুবর্ণ কিছুটা আমতা আমতা করে বলল, তোর লজ্জা করে না এভাবে বলতে? জুহি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এখানে লজ্জার কি আছে? পিরিয়ড আমার গর্ব। এর মানে হলো আমি একজন পূর্ণবয়স্ক নারীতে রূপান্তরিত হচ্ছি। আমি ধীরে ধীরে মা হওয়ার যোগ্যতা অর্জন করছি, মাতৃত্বের জন্য উপযুক্ত হচ্ছি। এতে লজ্জার কিছু নেই তো, বরং এটা আমার অহংকার। এটুকু বলেই জুহি থামলো। সুবর্ণ বিষম খেয়ে মুখে হাত দিয়ে কেসে উঠল। জুহি হাতের ইশারায় সুবর্ণকে কাছে ডাকলো। সুবর্ণ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি? জুহি উত্তর দিল না, উঠবেন নাই হাতের ইশারা করলো। সুবর্ণ সামনে আসতেই জুহি ওর কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, জামাইয়ের কাছে কিসের লজ্জা? সুবর্ণ হাত দুটো জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, হয়েছে বইন, এবার থাম, আমারই ভুল হয়েছে তোকে জিজ্ঞেস করাটা। জুহি মুখ টিপে হেসে উঠল। সুবর্ণ বিড়বিড় করে বলল, আমি হয়তো ভুলেই গিয়েছিলাম এই মেয়ের লজ্জা শরম আমার থেকেও কম। জুহি হাই তুলতে তুলতে সুবর্ণকে বলল, কেন এসেছেন? তোকে দেখতে। দেখা হয়ে গেলে এবার যেতে পারেন, আমি ঘুমাবো। জুহি ধপ করে শুয়ে পড়ল। সুবর্ণ চোখ বড় বড় করে ওর কর্মকাণ্ড দেখল। জুহি এক চোখ পিটপিট করে খুলে বলল, এই যে শুনেন, যাওয়ার সময় দরজাটা ভিড়িয়ে রেখে যাইয়েন। সূর্যের আলো এসে আমার ঘুমের ডিস্টার্ব করে। সুবর্ণর মেজাজ এবার বিগড়ে গেছে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে জুহির পাশে এসে দাঁড়ালো। তারপর জুহিকে হেঁচকা টানে বসিয়ে কাঁধে তুলে নিল। আকস্মিক ঘটনায় জুহি হতবম্ব। কিছু সময়ের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। যখন খেয়ালে এলো তখন হাত পা ছোঁড়াছুড়ি শুরু করলো। সুবর্ণ এক ধমক দিয়ে বলল, আর একবার নড়বি তো কাঁধ থেকেই ফেলে দেব। জুহি চুপ হয়ে গেল। সুবর্ণ জুহিকে নিয়ে বাইরের দিকে রওনা দিল। সুমনা বেগম রান্নাঘর থেকে ওদের কর্মকাণ্ড দেখে ছুটে এলেন। সামনে এসে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, জুহিকে নিয়ে কোথায় যাও বাবা? সুবর্ণ এক গাল হেসে বলল, বউ বড্ড বেশি উড়তে শিখে গেছে শাশুড়ি মা, তাই ওর ডানা কাটতে নিয়ে যাচ্ছি। জুহি তার মাকে দেখে একটু সাহস পেল। জোরে চিৎকার করে বলল, এ মা, মোরে বাঁচাও, ও মা দেখো তোমার মেয়েরে তুলে নিয়ে গেল। একটু থেমে সুবর্ণের পিঠে কিল ঘুষি মারতে মারতে বাংলা মুভির বিখ্যাত ডায়লগ দিয়ে বলল, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। সুমনা বেগম আর কোনো কথা বলার সুযোগ পেল না। বাড়তি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধও মনে করলো না সুবর্ণ। জুহিকে নিয়ে গেট পেরিয়ে গেল। জুহি আবারও বলে উঠল, ভালো চাইলেই আমায় ছেড়ে দে, তুই আমার দেহ পাবি, তো মন তো পাবি না। সুবর্ণ জুহিকে গাড়িতে বসাতে বসাতে লঘু স্বরে বলল, তোর দেহ মন দুটোই আমার লাগবে। কথাটা বলেই সুবর্ণ দুষ্টুমির ভঙ্গিতে এক চোখ মারল।
জুহি লজ্জা পেয়ে অন্যদিকে মুখ লুকালো। অন্যদিকে মুখ রেখেই মিনমিনে গলায় বলল, ছি, বদলোক, লজ্জা করে না আপনার? সুবর্ণ জুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে গলায় বলল, বউয়ের কাছে আবার লজ্জা কিসের? গাড়ি এসে থামলো সুবর্ণদের বাসার সামনে। জুহি নিজের দিকে তাকিয়ে একবার সুবর্ণর দিকে তাকালো, তারপর বাসার দিকে তাকালো। এই ড্রেসে সে শ্বশুর বাড়ি ঢুকবে, এটা ভেবেই কেমন জানি অস্বস্তি লাগছে। তার শাশুড়ি ভীষণ রাশভারী, গম্ভীর কিচিমের মানুষ। তার সাথে এখনো ভাব জমিয়ে উঠতে পারেনি জুহি, তাই তাকে একটু এড়িয়ে চলে। মিনমিনে সুরে সুবর্ণকে বলল, এই অবস্থায় আপনি আমায় কেন নিয়ে এলেন? সুবর্ণের ওপর এতদিন ধকল কম যায়নি। সে ভীষণ ক্লান্ত, মাথা হেলিয়ে বসেছিল। জুহির কথা শুনে চট করে ওর মুখের কাছে ঝুঁকে বলল, পানিশমেন্ট দিতে। কথা বাড়তে দিল না সুবর্ণ। গাড়ি থেকে নেমে দরজা খুলে জুহির হাত ধরে সাবধানে নামালো। জুহি হাত শক্ত করে থেমে গেল। টি শার্ট প্লাজোতে ভেতরে যেতে তার বিব্রত লাগছে। সবচেয়ে বড় কথা, তার শরীরে ওড়না নেই। জুহি করুণ স্বরে সুবর্ণকে বলল, আমি ভিতরে যাব না। কেন? আমি ওড়না ছাড়া ভিতরে কি করে যাই? সুবর্ণ কপাল সংকুচিত করে জুহিকে মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে দেখল। এলোমেলো চুল, চোখ দুটো হালকা ফোলা, বাচ্চাদের মতন ঠোঁট উল্টে রেখেছে। পরনে ঢিলে ঢালা টি শার্ট আর স্কার্ট প্লাজো। মুখে দুষ্টুমির হাসির রেখা ফুটিয়ে তুলে সুবর্ণ বলল, ওড়না লাগবে না। সুবর্ণ মিটমিট করে হাসতে হাসতে গাড়ির দিকে গেল। ভিতর থেকে তার কালো হাত কাটা কটি এনে জুহিকে পরিয়ে দিয়ে বলল, এখন ঠিক আছে? ঢালা ঢুলা টি শার্টের ওপর ঢিলে ঢালা কটিতে জুহিকে আজবই দেখাচ্ছে। তা দেখে সুবর্ণ মুখ টিপে হাসলো। জুহি চোখ রাঙিয়ে তাকালো। সুবর্ণ হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। রাজিয়া হক সোফায় বসে সবে মাত্র চায়ের কাপে চুমুক দিয়েছিলেন। ছেলেকে দেখে টি টেবিলে চা রেখেই উঠে গেলেন। সুবর্ণ এগিয়ে গিয়ে সালাম দিয়ে কুশলাদি জানতে চাইল। উনি কথা বলতে বলতে ছেলের কপালে চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে দিলেন। জুহি দূরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। শাশুড়িকে যে সামনে গিয়ে সালাম দিয়ে দুটো কথা জিজ্ঞেস করবে, সেই সাহস তার হচ্ছে না। সুবর্ণ জুহিকে দেখিয়ে তার মা রাজিয়া হককে বলল, আম্মু দেখো কাকে নিয়ে এসেছি। ছেলের দৃষ্টি অনুসারে তাকিয়ে রাজিয়া হক বলে উঠলেন, কাকে? জুহিকে দেখে ছেলের মুখ পানে তাকালো। কিছুটা গম্ভীর স্বরে বলল, হঠাৎ ওকে নিয়ে এলি যে? সুবর্ণ চোখের ইশারায় জুহিকে সামনে আসতে বলল। জুহি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সুবর্ণ আবারও চোখের ইশারায় তার মাকে সালাম দিতে বলল। জুহি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নিচু স্বরে সালাম দিল। রাজিয়া হক সালামের উত্তর নিল। জুহি কিছু জিজ্ঞেস করার আগে রাজিয়া তার ছেলেকে বলল, তুমি যে ওকে নিয়ে এসেছো, তোমার বাবাকে কিছু বলেছো বা জানিয়েছো? সুবর্ণ উত্তর দিল, না। তাহলে কার অনুমতিতে ওকে নিয়ে এলে? আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। এটা কি ধরনের কথা আরহাম? আম্মু আর জেরা করো না, তুমি কিন্তু জানো এর কারণে অনেক বড় অঘটন ঘটতে পারে। রাজিয়া হক মৃদু স্বরে ধমকে উঠলেন। জুহি দাঁড়িয়ে মা ছেলের কথোপকথন শুনছে। তার বুকের ভিতরটা সমান তালে ডিপ ডিপ করছে। সুবর্ণ জুহির দিকে এগিয়ে এসে হাত ধরে নিজের রুমে টেনে নিয়ে যেতে তার মাকে বলল, বাবা কিছু জিজ্ঞেস করলে পরিস্থিতি তুমি সামলে নিও। রাজিয়া হক এবার ধমকে উঠলেন। আরহাম! সুবর্ণ মায়ের ধমককে পাত্তা দিল না। তার মা যে ঠিকই সব সামলে নেবে তা সে জানে। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সুবর্ণ। জুহিকে হাত টেনে সামনে নিয়ে এলো। জুহি বিরক্ত সুরে বলল, এত টানাটানি শুরু করেছেন কেন? হাত ছাড়ুন আমার। একটু পর তো আপনার টানাটানির চোটে আমার হাত ছুটে যাবে। সুবর্ণ হাত ছেড়ে কাঁধ ধরে ওকে খাটে বসিয়ে দিল। আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করে ওয়াশরুমে যেতে যেতে বলল, এক পাও এখান থেকে নড়বি না। আমি যেন ওয়াশরুম থেকে এসে দেখি যেভাবে বসে আছিস সেভাবেই আছিস। জুহি মুখ বাঁকিয়ে ভেঁচি কাটলো। সুবর্ণ ওয়াশরুমে ঢুকে গেল। তার শরীর আর চলছে না। এখন একটু শাওয়ার নেওয়া খুব দরকার। আজ আর বাইরে বেরোবে না। সারাদিন বাসায় থেকে জুহিকে সময় দেবে। জুহি খুঁটিয়ে খাটিয়ে সুবর্ণের রুমের প্রতিটা কোণা দেখতে লাগলো। তাকে এখনো অনুষ্ঠান করে তুলে আনা হয়নি। এই বাড়িতে এর আগে আর একবার এসেছিল জুহি। সুবর্ণের বাবা ওদের পরিবারবর্গকে দাওয়াত করেছিল সেদিন। জুহি আর আরহামের বিয়েটা একদম চুপিসারে হয়েছে। দুই পরিবারের আর সুবর্ণের দুজনের বন্ধু ছাড়া কোনো কাকপক্ষীয় কিচ্ছু জানে না। সুবর্ণ এমপি পদে উপনীত হলেই জুহিকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে তুলে আনবে। জুবাইয়ের আরহাম সুবর্ণ বাবা মায়ের প্রথম সন্তান। তারপরে দুই বোন শোভা রুবা। শোভার বিয়ে হয়ে গেছে। রুবা এবার এইচএসসি পরীক্ষা দেবে।
তার বাবা ফজলুর রহমান এলাকার সাবেক চেয়ারম্যান। ছোটবেলা থেকেই সুবর্ণের রাজনীতির প্রতি ঝোঁক ছিল। তার বাবার সাথে বিভিন্ন বিচার, সালিশি সভা, উন্নয়নমূলক কাজে শরিক হতেন। একসময় রাজনীতির প্রতি নেশা হয়ে গেল। ভার্সিটিতে থাকতে জড়িয়ে গেলেন রাজনীতিতে। ধীরে ধীরে সুনাম করাতেও আরম্ভ করলো। সবার দোয়া ও সমর্থনে এবার সে সাহস করে মন্ত্রী পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছে। সামনেই নমিনেশন জমা দেবে। সুবর্ণ বিচক্ষণ, সুকৌশলী, নিজের কথার মধ্যে অটল, চমৎকার গুণের ছেলে। তার কণ্ঠের মাঝে রাজনৈতিক তেজ আছে, উপস্থিত বুদ্ধিও ভালো। মোট কথা, একজন আদর্শ রাজনৈতিক নেতা হওয়ার সব গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান। তবে সে বাইরে যতই রাগী, জেদি মনোভাব নিয়ে চলুক না কেন, বাসায় একদম ঠান্ডা প্রকৃতির মানুষ। কখনো কারোর সাথে বেয়াদপি করে না, বাবা মায়ের সিদ্ধান্তের বিরোধিতা করে না, রাগারাগির তো প্রশ্নই আসে না। জুহির সাথে ওপরে ওপরে রাগী ভাব দেখালেও সে জুহিকে অনেক ভালোবাসে। আর তার কাছে ভালোবাসার মানুষকে আঘাত করা মানে নিজের কলিজাকে আঘাত করা। তবে এই শান্তশিষ্ট ছেলেরা যদি একবার কোনো কারণে অশান্ত হয়ে যায়, তাহলে তাকে সামলানো মুশকিল। ওয়াশরুম থেকে এসে জুহিকে না দেখে সুবর্ণ অনেকটা চেঁচিয়ে ডাকলো, জুহি। জুহি দ্রুত বারান্দা থেকে দৌড়ে এসে বলল, এমন ষাঁড়ের মতন চেঁচান কেন? কোথায় ছিলি তুই? বারান্দায় ছিলাম। তোকে কি বলেছিলাম আমি? আমি কারো কথা শোনার মানুষ না, জানেনই তো। যতবার ভাবি তোকে কিছু বলবো না, ততবার তুই আমায় রাগিয়ে দিস। সুবর্ণ রাগী স্বরে কথাটা বলে উঠল। জুহি ধপ করে খাটে বসে নিজের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমি সারাদিন এই জামা কাপড়ে থাকবো? সুবর্ণ তীক্ষ্ণ নজরে ওর দিকে দৃষ্টি দিয়ে বলল, জামাইয়ের সাথেই তো থাকবি, সমস্যা কি? আমি কি সারাদিন রুমে বসে থাকবো নাকি? বাইরে বের হব না? শাশুড়ি মা কি বলবেন? সুবর্ণ ধীর স্বরে বলল, রুবার একটা ড্রেস নিয়ে চালিয়ে দিস আজকের দিনটা, পরে সময় পেলে তোকে কতগুলো ড্রেস কিনে দেবনি। লাগবে না, জুহি চেঁচিয়ে উঠল। সুবর্ণ টাওয়ালটা জুহির মুখে ছুঁড়ে মেরে বলল, তুই আস্তে কথা বলতে পারিস না? না পারি না, এমপির বউ আমি। যদি আমার গলায় জোর না থাকে তাহলে কি আমাকে কেউ ভয় পাবে নাকি? এখনো এমপি হইনি, হতে আর দেরি নেই, দেখা যাক কি হয়। সুবর্ণের বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। জুহির পাশে বসলো। ওয়াশরুমে পাঞ্জাবি প্যান্ট রেখে এসেছি, ধুয়ে দিস তো। জুহি চোখ কপালে তুলে বলল, আমি আপনার পাঞ্জাবি প্যান্ট ধুয়ে দেব? না, আমার তো আরো 4টে বউ আছে, তারা ধুয়ে দেবে। আমি পারবো না। তবে অপেক্ষা কর। কথাটা বলেই সুবর্ণ জুহিকে সুড়সুড়ি দিতে আরম্ভ করলো। আচমকা হামলায় জুহি কুপোকাত। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। জুহি খিলখিল করে হেসে সুবর্ণকে বলল, ভালো হবে না কিন্তু, ছাড়েন জলদি। বেশ কিছু সময় পর হয়রান হয়ে দুজনেই বিছানায় চুপ করে পড়ে রইল। জুহি দ্রুত শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। সুবর্ণ এক হাতে ভর দিয়ে কাত হয়ে জুহির দিকে তাকালো। জুহি উঠে যেতে নিলে সুবর্ণ হাত ধরে আটকে দিয়ে বলল, কোথায় যাস? আপনার পাঞ্জাবি প্যান্ট ধুতে। সুবর্ণ অবাক হয়ে বলল, আজ এত ভদ্র যে? জুহি ভাব নিয়ে বলল, আমি ভদ্রই। থাক, যেতে হবে না। জুহি খুশি মনে বলল, সত্যি? অত খুশি হওয়ার কিছু নেই, পরে করিস। সুবর্ণের কথায় জুহির মুখ চুপসে গেল। যেতে হবে না বলে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। জুহি গা এলিয়ে দিল। ফট করে সুবর্ণের দিকে তাকিয়ে বলল, আপনার নির্বাচনী প্রতীক কি, মানে মার্কা? এখনো পাইনি, নমিনেশন জমা দেওয়ার পর বলতে পারবো। আপনাদের দলের মার্কাই তো পাবেন। হ্যাঁ, তা ঠিক, তবে একই দল থেকে দুজন দাঁড়ালে প্রতীক ভিন্ন হতে পারে। সেটা কি, তুই জানিস না? জুহি আফসোসের স্বরে বলল, না, বুড়ি হয়ে গেছি তো কিচ্ছু মনে থাকে না। বয়সে বুড়ি না হলেও কথাই বুড়ি হয়ে গেছিস। হ্যাঁ, বুড়ি তো, নইলে কি আর এমন বুড়ো জামাই কপালে জুটতো নাকি? সুবর্ণ চোখ রাঙিয়ে তাকালো। জুহি তা তোয়াক্কা না করে খিলখিল করে হেসে আবারও জিজ্ঞেস করলো, বললেন না আপনার মার্কা কি? সুবর্ণ জুহিকে এক টানে নিজের বুকে ফেলে মাথাটা হৃৎপিণ্ড বরাবর চেপে ধরল। আর এক হাতে জুহির কোমর জড়িয়ে লঘু স্বরে বলল, একটাও কথা বলবি না, চুপচাপ নিজেও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। জুহি হকচকিয়ে গেল। ভীষণ অস্বস্তি লাগছে। এভাবেও সে ঘুমাতে পারবে না, কিন্তু সে জানে সুবর্ণ এখন তাকে কিছুতেই ছাড়বে না। তাই সে সুবর্ণকে জ্বালানোর ফোন দিয়ে আঁটল। ছোট ননদ রুবার সাথে অল্প সময়ের মধ্যে ভাব জমিয়ে ফেলল জুহি। সারা বিকেল তার সাথে গল্প করলো। রুবাও বয়সে ছোট ভাবির সাথে চুটিয়ে আড্ডা দিয়েছে।
বিকেলে সুবর্ণ একটু বাইরে বেরিয়েছে। রুবা গল্প করতে করতে বলল, চলো ভাবি, ছাদ থেকে ঘুরে আসি। জুহি মুখ উঠিয়ে বলল, শাশুড়ি মা কিছু বলবে না তো? আরে না, মা কি বলবে? যদি বকে? কিছু বলবে না। জুহিকে এক প্রকার টেনে টুনে ছাদে নিয়ে গেল রুবা। ছাদটাকে সুন্দর করে গাছ গাছালিতে ভরিয়ে ফেলেছে। টবে সারি সারি গাছ, একপাশে স্টিলের দোলনা। রুবা জুহি দোলনায় বসলো। জুহি গাছগুলোর দিকে দৃষ্টি দিয়ে বলল, তুমি গার্ডেনিং করো আপু? একটু আধটু। তবে এই গাছগুলো ভাইয়া লাগিয়েছে, এখন ভাইয়া নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত, তাই আমিই সামলাই। আচ্ছা তুমি বসো, আমি বরং এই সুযোগে গাছে পানি দিয়ে দিই। রুবা একটা বালতি ভর্তি পানি এনে মগ দিয়ে দিতে লাগলো। জুহি দোলনা ছেড়ে উঠে রুবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। কি রে রুবি, মেয়েটা কে রে? রুবা পিছন ফিরে দেখলো পাশের দালানের চাচি। বিড়বিড় করে জুহিকে বলল, হইছে কাম, পাড়ার সিসিটিভি কাকি তোমায় দেখে ফেলেছে। জুহি বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? রুবা ফিসফিস করে বলল, ইনি হচ্ছেন আমাদের পাড়ার মাইক। সারা পাড়ায় কি ঘটে কি না ঘটে মশলাপাতি দিয়ে রটায়। এই মহিলা পারেও বটে। ভাইয়ার নির্বাচনে দাঁড়াবে শোনার পর থেকেই আমাদের পিছনে আঠার মতন লেগে আছে। 24 ঘন্টা আমাদের বাড়ির নজরদারি। জুহি অবাক হয়ে বলল, তোমরা কিছু বলো না? রুবা মুখ টিপে হেসে বলল, 24 ঘন্টা বিনামূল্যে এমন সিসিটিভি ক্যামেরা পেলে আমাদের লাভ ছাড়া রসের কি? সেই চাচি আবারও চেঁচিয়ে উঠল, কি রে রুবি, বললি না? রুবা হাতের মগ জুহি হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বান্ধবী চাচি। মহিলা চোখ মুখ সংকুচিত করে অভিজ্ঞ সুরে বলল, এটা আবার তোর কোন বান্ধবী? আগে দেখিনি তো। রুবা জুহির কানের কাছে মুখ নিয়ে বলল, দেখেছ, আমার বান্ধবীদের খবর পর্যন্ত এই মহিলার অজানা নয়। মাঝে মাঝে ভীষণ রাগ হয় আমার, ফালতু মহিলা। জুহি ঠোঁট চেপে হেসে উঠল। রুবা রাগটাকে সংযত করে মহিলার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমার নতুন বান্ধবী। তারপর বালতি মগ রেখে জুঁইকে টেনে নিয়ে নিচে নেমে গেল। নিচে নামতে নামতে রুবা বলল, মহিলার জন্য ছাদে গিয়েও শান্তি নেই। সেখানে থাকলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতো, তাই তোমাকে নিয়ে পালিয়ে এলাম। কিছু মনে করো না তুমি? রান্নাঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে জুহি। তার শাশুড়ি মনোযোগ দিয়ে রান্নার কাজ করছে। গম্ভীর এই মানুষটাকে দেখলে জুহির ভয় ভয় করে। তাছাড়া দুজনের মধ্যে তেমন কথাবার্তাও হয় না। কথা হলে না হয় জুহি এতক্ষণে ভাব জমিয়ে ফেলতো, কিন্তু আগ বাড়িয়ে কথা বলতেও ভয় লাগে। রাজিয়া হক আর চোখে একবার জুহির দিকে তাকিয়ে পেঁয়াজ কাটতে কাটতে বলল, কিছু বলবে? জুহি হকচকিয়ে গেল। সে ধ্যান লাগিয়ে ভাবছিল কি করে কথা শুরু করবে। রুবা পড়তে বসেছে, তাই তাকে ডিস্টার্ব না করে শাশুড়ির কাছে চলে এসেছে। সুবর্ণ সেই যে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। জরুরি এক কাজ পড়ে গেছে বলে কোথায় গেল কে জানে। কি হলো, এমন বৈদ্যুতিক পিলারের মতন দাঁড়িয়ে আছো কেন? জুহি ঢোক গিলিয়ে সামনে এগিয়ে এলো। আমতা আমতা করে বলল, আমি আপনাকে কাজে হেল্প করি? না না, দরকার নেই, তুমি গিয়ে বিশ্রাম করো। শান্ত কণ্ঠের কথা শুনে জুহি একটু সাহস পেল। শাশুড়ির পাশে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলল, রুবা আপু পড়ছে, উনিও বাসায় নেই, একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে কাজে টুকটাক সাহায্য করি, তাহলে সময় কেটে যাবে। কথাগুলো বলে জুহি চোখ বন্ধ করে ফেলল। নির্ঘাত এখন তার শাশুড়ি ক্ষুব্ধ হয়ে কড়া কথা শুনিয়ে দেবে। জুহির দিকে তাকিয়ে রাজিয়া হক নিঃশব্দে হেসে উঠল। মেয়েটা যে তাকে ভয় পায় সে তা প্রথম দিনই বুঝতে পেরেছে। পেঁয়াজের ঝুড়ি ঠেলে দিয়ে বলল, আপাতত পেঁয়াজের খোসা ছাড়িয়ে দাও। জুহি বুকে হাত দিয়ে হাঁপছালো। এতক্ষণ মনে হচ্ছিল কেউ হৃৎপিণ্ড বরাবর হাতুড়ি পেটা করছিল। জুহি হাত চালিয়ে পেঁয়াজের খোসা ছাড়াতে লাগলো। রান্নার সময় হাতে হাতে কেউ কাজ করে দিলে রাজিয়া হকের ভালোই লাগে। জুহি নিজে থেকে এসে কাজ করতে চাওয়ায় সে মনে মনে খুশি হয়েছে। রান্না পারো? জুহি চোখ তুলে শাশুড়ির দিকে তাকালো। পেঁয়াজের ঝাঁঝে তার চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দুটোতে পানি টইটুম্বুর। এমনভাবে তাকিয়েছে যেন কত কঠিন প্রশ্ন করেছেন রাজিয়া হক। জুহি দুদিকে মাথা নাড়ল, যার অর্থ সে পারে না। কিছু তো শিখতে হবে, নয়তো আরহামকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবে কি? জুহি চট করে উত্তর দিল, আপনি শিখিয়ে দেবেন? রাজিয়া হক উত্তর দিল না। স্বাভাবিকভাবে একবার জুহির দিকে তাকালো। জুহি কাঁচুমুচি করে দৃষ্টি নামিয়ে ফেলল। ভালো মন্দ আর কিছু জিজ্ঞেস করলো না, বললও না। যদি তার শাশুড়ি রেগে যায় সেই ভয়। জুহি তৈরি হতো। সবেমাত্র শাশুড়ির সাথে বসে চা পান করে উঠছিল জুহি, সুবর্ণের কথাই থেমে গেল।
রাজিয়া হক ছেলেকে বলল, কোথায় যাবে জুহি? সুবর্ণ পাঞ্জাবির কলার ঝাড়া মারতে মারতে মায়ের পাশে বসলো। গরম লাগছে তার। জুহি ফ্যানের সুইচ অন করলো। রান্নাঘরের বেসিনে কাপ দুটো ধুয়ে মিটসেপের ভিতরে রেখে দিল। এক গ্লাস শরবত দিস তো জুহি। জুহি উঁকি মেরে শাশুড়িকে জিজ্ঞেস করলো, চিনি ট্যাং কোথায়? রাজিয়া হক বলল, মিটসেপের ভিতরেই আছে। জুহি মিটসেপের ভিতর চিনি ট্যাং খুঁজতে শুরু করলো। রাজিয়া হক ছেলের দিকে নজর দিয়ে বলল, বললি না কোথায় যাবে জুহি? ওকে দিয়ে আসবো আম্মু। কেন? নিয়েছিস যখন থাকুক না দুদিন। মায়ের মুখে এমন কথা শুনে ভূত দেখার মতন চমকে গেল তার সুবর্ণ। তার মা এমন কথা বলছে তার বিশ্বাসই হচ্ছে না। তার বাবা শহরে গেছে, আজ আর ফিরবে না, তাই বাবার বকুনির হাত থেকে বেঁচে গেছে সুবর্ণ। আমার শ্বশুর মশাই কল করেছিল, বলল এক্ষুনি জুহিকে দিয়ে আসতে। সুবর্ণ বলল। রাজিয়াও বললেন, ও তাহলে দিয়ে আয়, কিছুদিন পর নিয়ে আসিস, দুদিন এসে বেরিয়ে যাবে। সুবর্ণ শক। যেই মা জুহিকে আনার জন্য নারাজ, তার মুখে এসব কথা হজম করতে পারছে না সুবর্ণ। সুবর্ণর মুখ দেখে মিনমিট করে হেসে উঠল রাজিয়া হক। তার ছেলে যে বিস্ময়ে হতবম্ব তা সে জানে। রান্নার সময় জুহি হাতে হাতে কাজ করে দেওয়ায় ওকে ভীষণ ভালো লেগেছে তার। নিন আপনার শরবত। জুহি শরবতের গ্লাস সুবর্ণর দিকে বাড়িয়ে দিল। সুবর্ণ এক নিঃশ্বাসে পুরো গ্লাসের শরবত শেষ করে দিল। তারপর তপ্ত শ্বাস ফেলে বলল, তোকে বাসায় দিয়ে আসবো, দেরি করিস না। জুহি প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। তার বাবা তার বিষয়ে ভীষণ কড়াকড়ি। মেয়েকে সে বাসায় দিয়ে আসতে বলেছে, তার মানে সুবর্ণকে এক্ষুনি দিয়ে আসতে হবে, নয়তো পরে আর জুহিকে আনতে পারবে না। তোমার ড্রেসটা আমি পরে পাঠিয়ে দেব আপু। যাওয়ার আগে রুবাকে বলল জুহি। রুবা বিরোধিতা করার স্বরে বলল, দরকার নেই ভাবি, এটা আমার এমনিতেও টাইট হয়, আমি একদিনও পরিনি, তোমায় কিন্তু বেশ মানিয়েছে, এটা তুমিই রেখে দিও। জুহি শাশুড়ির সামনে এসে বলল, হাসি। রাজিয়া হক থমথমে গলায় বললেন, আবার এসো, এটা এখন তোমারই বাড়ি, যখন মন চাইবে চলে আসবে। জুহি জলদি আয়। বাইরে থেকে সুবর্ণের গলার আওয়াজ ভেসে এলো। জুহি বিদায় নিয়ে সেদিকে পা বাড়ালো। প্রচণ্ড গরমে সিদ্ধ হওয়ার অবস্থা। উত্তপ্ত রোদে জুহির শরীর জ্বালা করছে। স্কুল ছুটির পর বাজারের দিকে রওনা করেছে সে। হাঁটতে হাঁটতে নিজেকে বকলো, কেন যে ছাতাটা নিয়ে এলো না, এখন রোদে পুড়ে কয়লা হতে যাচ্ছে। তোরা আজ স্কুলে আসেনি, তাই তাকে একাই বাজারে যেতে হচ্ছে। যাওয়ার অবশ্য জোরালো একটা কারণ আছে, নয়তো এই সময় সে কখনোই বাজারের পথ ধরতো না। বাজারের ভিতরে উত্তর দিকে বেসরকারি ব্যাংক। সেদিকে তাকিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো জুহি। চোখ মুখ লাল হয়ে গেছে। ধীর পায়ে দোতলা সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে পা ব্যথা আরম্ভ করলো। ব্যাংকের ভিতরে প্রবেশ করতেই এসির ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই স্বস্তি পেল। দ্রুত পায়ে সামনের সোফায় বসে গা এলিয়ে দিল। দুপুর হওয়ায় ব্যাংকের মানুষ একদম নেই বললেই চলে। ঠান্ডা বাতাসে ভ্যাপসা গরমে সয়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে জুহির। স্কুল ব্যাগটা পাশে রেখে পা মেলে দিল। মাথাটা পিছনে এলিয়ে চোখ বন্ধ করে রাখলো। ম্যাম, এনি হেল্প? আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? চোখ খুলে ভুরু কুচকে তাকালো জুহি। নতুন ব্যাংক কর্মকর্তা মনে হচ্ছে, আগে তো তাকে দেখেনি জুহি। লোকটার বয়স বেশি না, তাই তাকে লোক না বলে যুবক বলাই শ্রেয়। বয়স 28 কি 29 হবে। জুহির মনের মধ্যে শয়তানি বুদ্ধি হানা দিল। নিজ পলক চোখে তাকিয়ে মুখটাকে থমথমে করে ছেলেটাকে বলল, কোনো হেল্পের প্রয়োজন নেই, বাইরে অনেক গরম তো, তাই এসে ঠান্ডা হাওয়া খেতে এসছি, হাওয়া খাওয়া শেষ হলেই চলে যাব। ছেলেটা থতমত খেয়ে গেল। জুহি যে এরকম কিছু বলবে তা সে আশা করেনি। বেচারার মুখ দেখে জুহি মনে মনে হেসে উঠল। বেশ জব্দ করা হয়েছে। জুহি মামনি, কখন এসেছো? জুহির বাবা আজাদ সরোয়ারের গলার আওয়াজ পেয়ে জুহির সামনের দিকে তাকালো। মিষ্টি হেসে বলল, এই তো আধ ঘন্টা হবে। কেন মা? আজাদ সরোয়ার মেয়ের পাশের সোফায় বসতে বসতে প্রশ্নটা ছুঁড়ে দিল। জুহি ব্যাগ থেকে টিফিন বাক্স বের করে তার বাবার হাতে দিয়ে বলল, তুমি সকালে খেয়ে আসোনি, তাই আম্মু তোমার জন্য খাবার দিয়ে দিয়েছে। আমার মাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। কোনো সমস্যা নেই বাবা, এসির ঠান্ডা হাওয়ায় খারাপ লাগছিল না। জুহি তাকিয়ে দেখে তখনকার সেই ছেলেটা বিস্ময় নিয়ে ওদের বাবা মেয়ের দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে আজাদ সাহেবকে জিজ্ঞেস করলো, ম্যানেজার স্যার, ওনাকে আপনি চেনেন? আজাদ সরোয়ার নিঃশব্দে হাসলো। মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমার মাকে আমি চিনব না প্যাভেল? থেমে জুহির দিকে তাকিয়ে বলল,
আমাদের ব্যাংকের নতুন কর্মকর্তা প্যাভেলের দিকে তাকিয়ে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আমার একমাত্র মেয়ে জুহি সারোয়ার। প্যাভেল মাথা চুলকে বোকার মতন বলল, সরি, আপনাকে আমি চিনিনি, গ্রাহক ভেবেছিলাম। আপনি যে আমাদের ব্যাংকের ম্যানেজার আজাদ স্যারের মেয়ে তা তো জানি না। জুহি চোখ সরু করে বলল, জানার কথাও নয়। জুহি তার বাবার সাথে কথা বলতে বলতে ভিতরের দিকে এলো। প্যাভেল নিজের কাজে চলে গেল। আজাদ সরোয়ার ব্যাংক ম্যানেজার। নিজের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছেন জুহি সারোয়ার। জুহির জন্মের আগে আরও 2 সন্তান হয়েছিল আজাদ সাহেবের। প্রথম সন্তান ছিল মেয়ে, যে পুকুরে পড়ে মারা গেছে। তারপর একটা ছেলে হয়েছিল, সে জন্ম নেওয়ার পরপরই মারা যায়। এরপর বহু চেষ্টা করেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অবশেষে 3 বছর পর জুহির জন্ম হয়। জুহি বলতেই আজাদ সারোয়ার অজ্ঞান। মেয়ের বিষয়ে সে ভীষণ পজিটিভ। জুহি সবে মাত্র 17 বছরের মেয়ে। সামনের বছর এসএসসি দেবে। পড়াশোনায় সে 2 বছর পিছিয়ে গেছে। জন্মের পর থেকে তার একটার পর একটা অসুস্থতা লেগেই ছিল, তাই 6 বছরে স্কুলে ভর্তি হয়েছে। ক্লাস 5-এ টাইফয়েড জ্বর হয়েছিল, তাতে 1 বছর গ্যাপ যায়। আজাদ সরোয়ার মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, সারাক্ষণ মেয়ের সেবা যত্ন করেছেন। আজাদ সরোয়ার তার মেয়েকে এত ছোট বয়সে কিছুতেই সুবর্ণর সাথে বিয়ে দিতে চায়নি, কিন্তু সুবর্ণের পাগলামির কারণে বাধ্য হয়েছে। কিন্তু শর্ত দিয়েছে, তার কারণে জুহির যদি কোনো ক্ষতি হয় তাহলে সুবর্ণকে সে ছেড়ে কথা বলবে না। সুবর্ণ ছেলে হিসাবে মন্দ নয়, তাই সে মেয়ের বাবা হয়ে ততটাও অমত করেনি। জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে জুহিকে বিয়েটা করেই নিল সুবর্ণ। সে জানে এটা ঘোর অন্যায়, কিন্তু জুহিকে সে হারাতে চায় না, তাই বাধ্য হয়ে এই পন্থা অবলম্বন করেছে। মুরগির চাও। স্কুলে যাওয়ার পথে সজীবকে দেখে মাথাটা গরম হয়ে গেল জুহির। মানুষ এতটা তিতা বেহায়া হতে পারে তা সজীবকে না দেখলে জানতই না। জুহি মুখ বিকৃত করে কাট কাট গলায় জবাব দিল, সজীব ভাই, রাস্তা ছাড়েন, তোমাকে আমি কত ভালোবাসি, তা কেন বুঝো না মুরগির ছাও? আপনার এসব আজরাইয়া কথা শোনার আমার সময় নেই, রাস্তা ছাড়েন। সজীব 2 হাত মিলে জুহিকে আটকে বলল, আরে তারা কিসের, বসো, 2-4টে পীড়িতের পেঁচাল পারি। জুহি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনাকে দেখলেই শরীর আমার রাগে ফেটে যায়, আর পীড়িতের পেঁচাল তো দূরে থাক। আহা জুঁই, এমন করো কেন সোনা? জুহি বিড়বিড় করে ক্রোধে বলল, ফালতু লোক কোথাকার। কি কও জুঁই? কিছু না। আচ্ছা বাদ দাও, তোমার একটু ছুঁই। হাত বাড়িয়ে দিতে নিলে জুহি 2 কদম পিছিয়ে গেল। ক্ষুব্ধ স্বরে গর্জন করে বলল, একদম হাত বাড়াবেন না, আমাকে ধরতে আসলে হাত কেটে নদীতে ফেলে দেব। সজীব ভয় পাওয়ার ভান করে মুখ কাঁচুমাচু করে ফেললো। তারপর লঘু স্বরে বলল, বাবা গো বাবা, ভয় পাইছি। জুহি বুঝলো এভাবে কাজ হবে না, একে আজ একটা শিক্ষা দিতেই হবে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। একসময় একটা শয়তানি আইডিয়াও পেয়ে গেল। তার মাথায় তো শয়তানের বুদ্ধির আকাল নেই। তার থেকে 10-12 হাত পিছিয়ে 4-5টা কুকুর দেখলো। জুহি ব্যাগ খুলে টিফিন বাক্স বের করলো। তা দেখে সজীব বলল, আমার জন্য কি রান্না করে আনছো নাকি জুঁই? জুহি উত্তর দিল, না। শয়তানি হাসি দিল। দুপুরে টিফিনের জন্য তার মা যে পাউরুটি দিয়েছিল তার থেকে 1 পিস পাউরুটি হাতে নিল। কুকুরগুলোর সামনে আসতেই সে পাউরুটির টুকরো টুকরো করে সজীবের পায়ের সামনে ছুঁড়ে মারল। কুকুরগুলো তা দেখে পাউরুটির টুকরের ওপর হুমড়ি খেয়ে পড়তে আরম্ভ করলো। আচমকা এতগুলো কুকুরকে নিজের দিকে আসতে দেখে সজীব ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে সে আর এক অঘটন ঘটালো, দৌড়ে সামনের দিকে ছুট লাগালো। কুকুরগুলো কি ভাবলো কে জানে, তারাও ঘেউ ঘেউ করতে করতে একসাথে দৌড়াতে আরম্ভ করলো সজীবের পিছু পিছু। সজীব প্রাণপণে দৌড়াচ্ছে, কুকুরগুলো তাকে অনুসরণ করছে। জুহি এসব দেখে হাসতে হাসতে রাস্তার পাশে বসে পড়ল। আজকের কথা মনে থাকলে জীবনে আর জুহির পিছনে পড়ে থাকবে না সজীব। রাত গড়িয়েছে বহু আগে। সুবর্ণ দরজা ফাঁক করে দেখল জুহি খাটের উপর উপু হয়ে শুয়ে আছে। পা দুটো ওপরে তুলে বালিশে ভর দিয়ে পাঠ্য বইয়ের পাতা উল্টাচ্ছে, সাথে গুনগুন করে গান গেয়ে পা দোলাচ্ছে। শব্দহীনভাবে সুবর্ণ দরজা লাগিয়ে দিল। পা টিপে টিপে জুহির সামনে গিয়ে কানের কাছে ফুঁ পড়ল। কানে উষ্ণ নিঃশ্বাস পড়তেই জুহি নড়ে চড়ে উঠল, কিন্তু পাশে তাকালো না। আবারও মনোযোগ দিয়ে বইয়ের পাতা উল্টাতে আরম্ভ করলো। সুবর্ণ জুহির কানে হালকা করে ফুঁ দিল। জুহি হকচকিয়ে উঠে বসলো। সুবর্ণকে দেখে ঢোক গিলিয়ে বুকে ফুঁ দিয়ে বলল,
এভাবে কেউ থাকে? আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছি। সুবর্ণ উত্তর দিল না। খাটে বসে জুহিকে হ্যাঁচকা টানিয়ে নিজের কাছে নিয়ে এলো। এক হাতে চুলে চালান দিয়ে আর এক হাতে জুহির মুখটার সামনে নিয়ে এলো। জুহি চোখ দুটো রসগোল্লা করে সুবর্ণের দিকে তাকালো। সুবর্ণ সেদিকে নজর না দিয়ে হালকা করে জুহির ওষ্ঠ জোড়ায় নিজের ওষ্ঠ দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। জুহি সফট খেলো। সুবর্ণের হাতের বন্ধন আলগা করে পিছনে ফিরিয়ে গেল। জুহির পিছনে যাওয়াতে সুবর্ণের ধ্যান ভাঙলো সে কি করতে এসেছে আর কি করছিল। নিজেকে সামলে নিয়ে বলল, শুনলাম তুই নাকি আজকে কোন ছেলেকে কুকুরের ধাওয়া খাইয়েছিস? সুবর্ণর মুখ থমথমে বিরাজমান। জুহির সকালের কথা মনে হতেই ফিক করে হেসে দিল। ইস, বেচারা সজীবকে কুকুরের যা ধাওয়া খাইয়েছে, যদি দু একটা কুকুর ওকে বগে পায় তাহলে কামড় নিশ্চয়ই খাবে। কিরে, কথা বলিস না কেন? সুবর্ণ ধমকে উঠল। জুহি বলল, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। এমনটা করেছিস কেন? জানিস ওই ছেলেকে যে কুকুরে কামড় দিয়েছে? হসপিটালে ভর্তি। জুহি চোখ চকচক করে উঠল। উৎফুল্ল মনে বলল, ঠিক হয়েছে, আমার সাথে পীড়িতের প্যাঁচাল পারতে আসলে এমনই হবে। এটা কি ধরনের কথা জুহি? সুবর্ণ রাগী গলায় বলল। জুহি মুখ শুকনো করে বলল, এমন কথাই, ওই ছেলে আমাকে বহুত উত্ত্যক্ত করে, এটাই ওর শাস্তি। জুহির কথা শুনে সুবর্ণ অবাক বনে গেল। একটা ছেলে ওর বউকে উত্ত্যক্ত করত আর সে তা জানেও না, এমনকি জুহিও ওকে জানায়নি। হুট করে মেজাজটা বিগড়ে গেল। জুহির হাত ধরে জোরে টান দিয়ে নিজের সামনে এনে ধমকে সুরে বলল, পুরো কাহিনী বল। জুহি ভয়ে ভয়ে সব বলে দিল। সুবর্ণের এখন রাগে মাথা ফেটে যাচ্ছে, আর রাগটা হচ্ছে জুহির ওপর। জুহি এত বড় একটা বিষয় ওর কাছে গোপন করেছে। নিজেকেও মনে মনে ধিক্কার জানালো। আরও খোঁজ খবর রাখা উচিত ছিল জুহির বিষয়। নির্বাচন নিয়ে সে এতটাই ব্যস্ত যে জুহির প্রতি তেমন নজরই দেওয়া হয় না। সুবর্ণ জুহির বাহু চেপে ধরে বলল, আমার থেকে কথা লুকানোর সাহস কে দিয়েছে তোকে? সুবর্ণ লাল রাঙা চোখ দেখে জুহি আঁতকে উঠল। নিচু স্বরে বলল, সামান্য একটা বিষয় নিয়ে আপনি এত হাইপার হচ্ছেন কেন? সুবর্ণ চেঁচিয়ে বলল, এই বিষয়টাকে তোর সামান্য মনে হচ্ছে? ওই ছেলেটা তোর ক্ষতি করতে পারত। তোর কিছু হলে আমি শ্বশুরমশাইকে কি জবাব দিতাম? জুহি মুখ নামিয়ে বলল, কিছু তো হয়নি। সুবর্ণ রাগী চোখে জুহির দিকে তাকিয়ে রইল। মেয়েটা কত বড় কাণ্ড বাঁধিয়েছে, বলছে তো কিছুই হয়নি। হ্যাঁ কিছুই হয়নি, কিন্তু হতে তো পারতো। বিপদের তো আর হাত পা নেই। 61, 62, 63। থেমে গেল জুহি। সুবর্ণ হুঙ্কার দিয়ে উঠল, কিরে তুই থামলি? সুবর্ণ তাকে শাস্তি হিসাবে 200 বার কান ধরে উঠবস করতে বলেছে। জুহিকে নিয়ে সুবর্ণ ছাদে চলে এসছে। আকাশের চাঁদ দেখা, কমলা খাওয়া আর জুহির শাস্তি দেখে মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। সুবর্ণের হুমকিতে জুহি আবারও কান ধরে উঠবস করতে লাগলো। সুবর্ণ বিজয়ী ভঙ্গিতে হাসছে। 100 বার হওয়ার পর জুহিকে থামিয়ে বলল, কাছে আয়। জুহির ঢের অভিমান হয়েছে, তাই সে ঠাঁই দাঁড়িয়ে রইল। সুবর্ণ আবারও চেঁচিয়ে উঠল, কাছে আসতে বলেছি আমি। জুহি মুখ বাঁকিয়ে বলল, হয়েছে কি আপনার? আজকে এমন ধমকি ধামকি শুরু করেছেন কেন? গাল ফুলিয়ে সুবর্ণের সামনে দাঁড়ালো জুহি। সুবর্ণ ঠাই গলায় বলল, পাশে বস। জুহি চুপচাপ সুবর্ণের পাশে বসতে নিলে সুবর্ণ টেনে তাকে নিজের কোলে বসিয়ে 2 হাতে কোমর পেঁচিয়ে ধরল। জুহি স্তব্ধ। সুবর্ণ এমন কিছু করবে তা সে ভেবে পায়নি। জুহি কেঁপে উঠল। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে নিলে সুবর্ণের আবারও ধমকে উঠল, একদম নড়বি না। জুহি থেকে থেকে শিউরে উঠছে। ছাড়ুন জুবাইর, আমার অস্বস্তি লাগছে। লাগুক। সুবর্ণের ঘোর লাগা গলায় জোর দিয়ে কথাটা বলল। কিছু সময় থেমে মাদকতা নিয়ে বলল, জানিস জুহি, তোকে যেদিন দেখেছিলাম সেদিনই আমি পাগল হয়ে গেছিলাম। আমার ধ্যান জ্ঞান মন শুধু বলছে তোকে আমার চাই। তোকে ছাড়া এক মুহূর্ত আমার কাটছিল না। স্বপ্ন জাগ্রত অবস্থায় শুধু তোকেই দেখি। শেষে পাগলামি করে তোকে নিজের করেই ছাড়লাম। জুহির সারা মন জুড়ে ভালো লাগার ঢেউ বয়ে গেল। পছন্দের মানুষের কাছে নিজেকে নিয়ে ভালোবাসার কথা শুনতে সব মেয়েরই ভালো লাগে। আর মানুষটা যদি হয় নিজের স্বামী, তাহলে তো কথাই নেই। জুহি যে সুবর্ণকে পছন্দ করে না তা কিন্তু নয়। সে সুবর্ণকে বহু আগে থেকেই পছন্দ করত, নয়তো তাকে এত সহজে কেউ বিয়ে করতে পারতো না। সুবর্ণের উষ্ণ নিঃশ্বাস জুহির ঘাড়ে আছড়ে পড়ছে।
জুহি চোখ বন্ধ করে হাত দিয়ে জামা খিঁচে ধরে তা অনুভব করছে। শরীরটা কেমন অসাড় হয়ে আসছে। নিজের সবটুকু ভার সুবর্ণের ওপর ছেড়ে দিল জুহি। দুই হাতে সুবর্ণের গলা জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। সুবর্ণ আলতো হাতে জুহির মুখ উঠিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। চাঁদটা ধীরে ধীরে মেঘের আড়ালে হারিয়ে যেতে লাগলো। হয়তো ওদেরকে দেখে লজ্জাতে সেও মুখ লুকিয়েছে। সমাপ্ত।